জামায়াতের আমির আজকে বলেছেন যে জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা নেই। একটু বলবেন, জনগণের নিরাপত্তাকে কি উপেক্ষা করছে সরকার? জি, ধন্যবাদ। আসলে আপনি দেখছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে এবং আমাদের গতকালকে আমরা দেখলাম যে কাপাসিয়াতে 5 জন গলা কেটে হত্যা হয়েছে। বিভিন্ন জায়গায় ছিনতাই, চুরি, ডাকাতি হচ্ছে এবং মানুষ খুন হচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে। নির্বাচিত সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, এটা সবাই প্রত্যাশা করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় উদাসীনতা বা হচ্ছে যে তাদের দুর্বলতার কারণে বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষার চেয়ে অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছে আমরা সংসদে দেখি যে তিনি সব বিষয় নিয়ে তিনি মনে হচ্ছে যে বিএনপির একমাত্র ব্যক্তি, সব বিষয়ে তিনি পারদর্শী, সব বিষয়ে তিনি কথা বলেন। তাতে করে তার ডিপার্টমেন্টের প্রতি যে নজর দেওয়া দরকার বা শুরু থেকেই আমরা এর আগে দেখেছি যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অপারেশন ক্লিন হার্ট হয়েছে এবং আইন সন্ত্রাসীদেরকে ধরার জন্য র্যাব গঠন হয়েছে এবং জোট সরকারের আমলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে শুরু থেকেই সরকার এই ব্যাপারে শক্ত কোনো মেসেজ দিতে না পারার কারণে আমার মনে হচ্ছে সন্ত্রাসীরা এখন আগের থেকে বেশি ব্যাপক হয়ে যাচ্ছে এবং চিন্তায়, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের উপর মারধর করা এবং পুলিশের কাছ থেকে আসামিকে কেড়ে নেয়া, তারপর হচ্ছে যে আপনার গুলি, বন্দুক উঁচিয়ে তার হুমকি দেয়া, চাঁদা আদায় করার জন্য বিভিন্ন বল প্রয়োগ করা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রথম আলোতে নিউজ করেছে যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কোন কোন স্পটে কারা চাঁদাবাজি করে এবং কতজন তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এবং সেখানে সরকার দলীয় লোকেরা জড়িত। এখন এত মেসেজ যখন সরকারের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে, কিন্তু তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে না, তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাঁদা আদায় করতেছে, বন্দুক উঁচিয়ে। আপনি দেখেছেন দক্ষিণখানে, সেখানে হচ্ছে যে এক ব্যবসায়ীকে নিয়ে গিয়ে যুবদলের এক নেতা সেখানে হচ্ছে তাকে বন্দুক বুকে তাক করেছে। আমরা নারায়ণগঞ্জে দেখলাম যে শামীম যুবদলের নেতা, তিনি হচ্ছে যে পুলিশের কাছ থেকে আসামি কেড়ে নিয়ে যাচ্ছেন। এরকম যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক আরো বাড়বে এবং যে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এবং সেটা পরিস্থিতিকে মানে অন্যদিকে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে একটা বিষয় না বললে নয়, আপনারা জানেন যে আওয়ামী লীগ বিশেষ করে ফেসিবাদী যারা পালিয়ে আছে বা আত্মগোপনে আছে, তারা কিন্তু বিভিন্ন ভাবে চাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি ঘটানোর জন্য এবং তারা সেই ক্ষেত্রে তাদের ব্যাপারেও নজর দেওয়া দরকার। বিশেষ করে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। এক্ষেত্রে অপরাধী যে দলের হোক না কেন সেখানে দল বিবেচনা না করে সেখানে আইনের কঠোর প্রয়োগ এবং যথাযথ প্রয়োগ হওয়া দরকার। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থানার ভিতরে গিয়ে ডাকসুর প্রতিনিধিদের উপর হামলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যা একটা থানা, সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের সেখানে তাদেরকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই করেন নাই এবং তারা সেখানে দর্শকের ভূমিকা পালন করেছে। এখনো যদি সে আগের ফেসিবাদী আমলের মতো আইন শৃঙ্খলা বাহিনী সরকারি দলের পক্ষে কাজ করে, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের যেভাবে সক্রিয় হওয়া দরকার সেই ভূমিকা যদি রাখতে না পারে, তাহলে তো এটা জনগণ আতঙ্ক তৈরি করবে এবং জননিরাপত্তা বিঘ্নিত করবে এবং সরকারকে এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার। আমরা গত ইউনূস সরকারের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিষয়টা বারবার আলোচনা হইতে যে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাদের ব্যর্থতার একটা কারণ, বড় কারণ। এখনো যদি সেই জায়গায় যদি মানুষ আস্থা ফিরে না পায়, মানুষ যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারে, ব্যবসা বাণিজ্য করতে না পারে এবং হচ্ছে যে তাদেরকে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়, বিশেষ করে চাঁদাবাজদের দৌরত্ব যদি বেড়ে যায় এবং সেখানে যদি সরকার যদি তা বলে যে হচ্ছে যে বিএনপির লোকজন যখন সহযোগিতা চাইতে আসবে তাহলে তাদেরকে সহযোগিতা করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এটা বলে, আসলে শুধু কি বিএনপির লোকে সহযোগিতা চাইলে তারা পাবে নাকি যে কোনো নাগরিক সহযোগিতা চাইলে বা আইনেরা আশ্রয় নিতে চাইলে তারা আপনি পাওয়ার বলছেন কথা? যে আইন তাহলে শৃঙ্খলা দেখেন বাহিনী একটা বিএনপির ঠিক আছে লোকজনদেরই সহযোগিতা করছে কোনো ধরনের সমস্যা হলে এবং না একই সাথে না জি করছে না। আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে তারা যদি থানায় কোনো কাজে আসে তাদেরকে সহযোগিতা করার জন্য, তাহলে বিএনপি কে প্রায়োরিটি দেওয়া হবে, তাহলে অন্যরা তো সেখান থেকে বঞ্চিত হবে। অ্যাডভোকেট সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রী পাপিয়া, বলতে পারার বিএনপি কথা কি না, প্রায়োরিটি তিনি তো দেওয়া হবে সবাইকে বলে মনে সমানভাবে দেবেন করছেন যখন এবং মন্ত্রীর কাছ থেকে এ ধরনের দেয়া বক্তব্য হচ্ছে। আসে বিরোধী দল? থানা দেখি কিন্তু থানায় ব্যাপারটা হামলা হয়েছে। মানে শাহ মোহাম্মদ মাহফুজুল
হক, উনি ছাড়াও যে জামাতের টোটাল অল ওভার বাংলাদেশের নেতৃত্বস্থানীয় সব ব্যক্তির বক্তব্য যদি আপনি শোনেন, একটা জিনিস স্পষ্ট যে ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে ব্যক্তিগতভাবে অপছন্দ করে এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করে। এখন পার্লামেন্টে সে স্বরাষ্ট্রমন্ত্রী হোক আর হচ্ছে ফরেন মিনিস্টারই হোক, পার্লামেন্টে কিছু দায় দায়িত্ব থাকে। তো কেউ যদি কারো দায়িত্ব পালন করে, পার্লামেন্টকে সরব করে, প্রাণবন্ত করে, জ্ঞান মেধা যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে, তো সেইটা উপস্থাপন করলে আমরা যারা কম জানি এটা আমরা শিক্ষা হিসেবে নিই ভাই, যে নিজে যেটু কম জানি অন্যের কাছ থেকে শিখবো। কারণ মায়ের পেট থেকে তো আর পৃথিবীর সবকিছু শিখে কেউ কিন্তু আসেনি। এখানে এই নিজের কাজ বাদ রেখে জ্বালা যে উনি কেন করছেন, এটা বেশি কথা হচ্ছে ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি দেখা বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে বেশি সময় দিচ্ছেন। তো উনি যেহেতু বিএনপি মনোনীত সংস্কার কমিশনের একমাত্র প্রতিনিধি, স্বাভাবিক কারণে সংস্কার কমিশনের বিষয়বস্তু আরপিও থেকে, সংবিধান থেকে, কার্যপ্রণালী বিধি থেকে সমস্ত কিছু উনি যেভাবে আলোচনা অংশগ্রহণ করেছেন এবং উনার বলাটা যত জিনিসটা অভিজ্ঞতায়, এটা আর দ্বিতীয় ব্যক্তির কিন্তু নাই, যেহেতু ওখানে আর কোনো প্রতিনিধি পাঠানো হয় নাই। এখন এইটাকে কেন্দ্র করে এখন ব্যক্তিগত অ্যাটাক পর্যন্ত চলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এখন 5 জন নিয়ে মারা গেছে, এটাতে ব্যক্তিগতভাবে আমাকে খুবই লোমহর্ষক এবং মর্মান্তিক মনে হচ্ছে। কিন্তু এইটা কি কোনো দলীয় ঘটনা? এইটা তো পারিবারিক সম্ভবত ঘটনাটা, ফেসবুকে যতটুকু পড়েছি। এখন আমার কথা হচ্ছে পারিবারিক ঘটনা, একজন সবাইকে মেরে ফেলে দিল, নিজেও মরে গেল, এগুলো আচার বিচার, যারা মারলো যারা মরলো সবই মরে গেল। এখন এইটাকে আপনি আইনের আশ্রয় আনলে এটাতে একটা ইউডি মামলা করতে হবে। আর পরিবারের পক্ষ হয়ে কার বিরুদ্ধে কে মামলা করবে? যাকে যারা মেরেছে নিজেরাও সবাই মরে গেছে। এটা এখন একটা ব্যাপার, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা হিসেবে উনি দেখছেন। উনি এর আগে চাঁদাবাজি যা ছিল পূর্বের, এগুলো ইতিহাসও তুলেছেন। ব্যক্তিগতভাবে চাঁদাবাজি আমি পছন্দ করি না, সেটা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদার নাম দিয়ে তোলা হোক, আর হাতিয়ার নাম দিয়ে তোলা হোক, বায়তুল মালের নাম দিয়ে তোলা হোক, আর ইয়ানতের নাম দিয়ে তোলা হোক। বেসিক্যালি কোনো মানুষ, সমর্থক, সদস্য এবং সাধারণ মানুষ কারোর কাছ থেকে আমি রাজনৈতিক লেনদেনটা একদমই পছন্দ করি না। কারণ রাজনৈতিক লেনদেন, এই যত লেনদেনটা যেহেতু পছন্দ করি না, স্বাভাবিক কারণে বায়তুল মালও চাঁদাবাজি, চাঁদাও চাঁদাবাজি, আবার ইয়ানতও চাঁদাবাজি, এটাও চাঁদাবাজি, সবই কিন্তু সাংগঠনিক কার্যে ব্যবহার হয়। এখন অভিযোগটা তুলবে কিভাবে তুলবে, কেন তুলবে? এখন ওইটাতে তো ধরেন ধর্মীয় নাম দিয়ে ওয়াজ মাহফিল, যারা বক্তা তারাও টাকা নেন, যারা ওয়াজ শুনতে যায় তারাও টাকা দেয়। তা দিয়ে এটা কি হয়? আলটিমেটলি তো পার্টির ফান্ড হয়। এখন সবাই তো ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মীয় এই সমস্ত কর্মকাণ্ড নাই। এবং আমরা নিজেরাও চাঁদা দিই আমাদের দলের, মাসিক চাঁদা, এবং আমাদের যারা যারা দলের পোস্ট হিসেবে প্রত্যেকের ভাগ করা আছে। কিন্তু তারপরে চাঁদাবাজি ঘটনাটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। এবং এখানে আইন প্রয়োগকারী সংস্থার ভিতরে এখনো ফ্যাসিবাদের দোষর শুধু না, এদের হাতে যেহেতু টাকা আছে। আমার চাঁপাইনবাবগঞ্জের এক এসপি, উনি 22 সালে গেছে, 26 সালে প্রায় 6 বছর ছিলেন উনি, এবং উনি এখানে মির্জা আজম থেকে, নানক থেকে, এবং খুলনা বিভাগের যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল, এদের ট্রেজারার ছিল। ওখানে বিলের ব্যবসা থেকে গুম, খুন, অপহরণ, এভরিথিং সে করছে। হঠাৎ আমি দেখলাম পত্রিকাতে তার হচ্ছে প্রমোশন হয়ে সে ফেনীর এসপি হিসেবে যোগদান করছে, ফেসবুকে দেখলাম। দেখার পর সাথে সাথে ওখানে প্রথম আলো সহ ওনার সম্পর্কে যারা জানতো, সেই বিষয়টা নিয়ে আমরা সোচ্চার হলাম, এবং সেটা নিয়ে দেখা গেল যে কি খবর, কি ব্যাপার। পোস্টিং হয়নি, হওয়ার কথা। তো হওয়ার কথার আগেই যাই হোক এটা মোটামুটি একটা ফয়সালা করা হলো। এখন ফ্যাসিবাদের দোষর, আমার ডিস্ট্রিক্ট উনি অ্যাডিশনাল এসপি ছিলেন, উনি ফ্যাসিবাদ দোষর টুসর আমি বুঝি না, ডাইরেক্ট উনি অপকর্ম করছে এবং তার বিরুদ্ধে অপহরণের মামলা আছে। তাই সেই ব্যক্তিদের যাওয়ার যখন দেখতে পাচ্ছি যখন যাচ্ছে, সাথে সাথে ইনফর্ম করছি এবং সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি সমালোচনা করব, কিন্তু নাগরিক দায়িত্ব আমার, যেটা নাগরিক দায়িত্বটা আমি পালন করব না, ইনফরমেশন নেব না, ভূমিকা রাখবো না, তথ্য সরবরাহ করব না, জিনিসটা স্থগিত করার চেষ্টা করব না, শুধু মানে সমালোচনা করলেই রাষ্ট্রীয় নাগরিকের দায় দায়িত্ব পূরণ হয় না। কিন্তু এখন পুলিশের পেশাদারিত্ব ফেরত আনা, এটা আসলে খুব একটা চ্যালেঞ্জ, কারণ পুলিশ একদমই কাজে মনোযোগী না, এবং তারাও চাচ্ছে যে যে কোনো নির্বাচিত সরকার যে আসছে এটা ফেল করুক। ফেল করলে তারা যাদের সাথে সম্পর্কিত এবং তারা যে সুযোগ সুবিধাটা পেয়েছে
ওই সমস্ত অবৈধ রাতের নিশিরাইতের ভোট করা সরকার, ভোটারবিহীন নির্বাচনের সরকার, তারপরে এই অবৈধ মেয়াদ উত্তীর্ণ করার জন্য যে প্রহসনের নির্বাচন, এটা তারা ভুলতে পারছে না। এবং ওই চার্ট এবং ওই লোক তাদের ভিতর থেকে যায়ও না, এবং তাদের হাতে প্রচুর অবৈধ পয়সা, অনেকেরই হাতে। আবার দেখেন এই অ্যাডিশনাল এসপি তৎকালীন সময়ে 18 সালের ভোটে সবাই আমরা গেছি, বিএনপিও গেছে, জামাতও গেছে, সবাই গেছে। যাওয়ার পরে ধরেন যে সেটা নিয়ে কোনো কথা না, ওইখানে হচ্ছে আপনার ডিআইজি যিনি অ্যাডিশনাল এসপি কে দিয়ে এসপির দায়িত্ব পালন করতে গেছে, অথচ এসপি একটা নিরপেক্ষ ভোট করার কারণে ওই দুটো সিটে কিন্তু বিএনপি পাশ করেছিল, অথচ ওই এসপি কে ওএসডি করে রেখে দেওয়া হয়েছে। দেখা যাবে তাকে বাধ্যতামূলক অপসারণে দিয়ে দিবে। এই যে মিস ইনফরমেশন গুলো আপা, আপনার কি জামাতি করি আর বিএনপি করি, সঠিক তথ্যটা জায়গা মতো পৌঁছানো আমাদের সবার দায়িত্ব। আপা, এই দায়িত্ব থেকে আমরা বিচ্যুত হতে চাই আপনার না। কি মনে হয় যে প্রশাসন বা পুলিশে এসব ক্ষেত্রে কোনো সমন্বয়হীনতা কাজ করছে? সমন্বয়হীনতা তো অবশ্যই, কারণ যাদের হাতে, যারা হচ্ছে এত অপরাধ করলো তথ্য সংগ্রহের ক্ষেত্রে সমন্বয়হীনতা, কিংবা এটা ব্যক্তিগতভাবে কিভাবে গেল অ্যাডিশনাল এসপি অতদূর পর্যন্ত যে একটা গুণকমের আসামি রীতিমতো এসপি ফেনীর মতো জেলায়, যখন আমি ফেসবুকে দেখি আমি নিজে হতবাক হয়ে যাই, এবং এদের হাত যে কত লম্বা এটাও আমি অবাক হয়ে যাই। এই জন্য আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আজকে সরকারি দল বিরোধী দল ব্যর্থ হওয়া মানে এটা বাংলাদেশ ব্যর্থ হবে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য বিএনপি নিয়ে শুধু চর্বিতে চর্বণ করে সমালোচনা না করে, টু দি পয়েন্ট যদি আমি জায়গা থেকে আমি ধরায় দিয়ে সংশোধন করে সেই জিনিসটা সঠিকটা উপস্থাপন করি, এটা আমার নাগরিক দায়িত্ব পালন করা হবে বলে আমি মনে করি। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার যদি এখানে কিছু বলবার থাকে যুক্ত করতে পারেন। এবং জি, একই সাথে অবশ্যই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জি, আমি বলছি ফাফি আপার সাথে আমি একমত যে অবশ্যই এখানে মানে ফ্যাসিবাদের দোষর না, শুধু ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য যারা কাজ করেছে তারা এখনো সেই প্রশাসনে রয়ে গেছে, এবং তারা বিভিন্নভাবে সন্ত্রাসকে উস্কে দেওয়ার চেষ্টা করে, এবং যারা বিগত ফ্যাসিবাদী যারা, তারা বিভিন্নভাবে সমাজে আছে এবং তারাও চায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা সরকারকে আরো বেশি নজর দেওয়া উচিত, আরো বেশি এই সন্ত্রাসী যাদের কাছে, যাদের হাতে অস্ত্র আছে, যারা হচ্ছে যে বিভিন্ন চিন্তায়, চাঁদাবাজি, বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সাহসী অভিযান দেওয়া দরকার। এবং সেখানে কোনো দল, কোনো মত আদর্শ সেটা বিবেচনায় না করে, সেখানে সন্ত্রাসী যে কোনো দল নাই, সন্ত্রাসী যে দলের হোক তাকে গ্রেফতার করা দরকার, তাদেরকে আইনের আওতায় আনা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তাহলে অন্য অপরাধীরা ভয় পেয়ে যাবে, তারা তখন এলাকা ছেড়ে দিবে এবং হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু সেটা না করে যদি আপনি নিজের দলের বিবেচনায় বা হচ্ছে যে আইন প্রয়োগ যথাযথ করতে না পারেন, আমি যে কথাটা ফাফিয়াভাগে বলছি যে যেমন শাহবাগে থানার ভিতরে হামলা হলো, সেখানে ওসি আছে, সেখানে সেকেন্ড অফিসার আছে, ওসি তদন্ত আছে, তারা কিন্তু সেই অপরাধীদেরকে নিবৃত্ত করার জন্য বা হচ্ছে যারা ভিকটিম তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু এগিয়ে আসে নাই, ভূমিকা পালন করে নাই। সেখানে আমাদের ব্যক্তিগত উদ্যোগ, মানে ব্যক্তিগত কিন্তু সেটার জন্য কিন্তু ওসি কে কিন্তু কোনো প্রশ্নের মুখোমুখি করা হয় নাই। আমরা দেখলাম যে তাকে রমনাথ ডিসি কে এখন চট্টগ্রামে আবার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম করে যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না, অবনতি হবে। এবং চাঁদাবাজদের যদি তালিকা থাকে, আশ্রয়দাতা কারা, প্রশ্রয়দাতা কারা, সবকিছু পুলিশের কাছে থাকে, তাহলে তারা কিভাবে স্বাভাবিকভাবে ঘুরাফেরা করে? তারা গ্রেফতার কেন হচ্ছে না? পুলিশের রিপোর্টও কিন্তু জনগণের কাছে থাকে। না, যেমন আমার চাপাইয়ের মধ্যে অ্যাডিশনাল এসপি কি করতে 6 বছর আমি জানি। আমি আমি সেটা বলছি, তাহলে তাদেরকে গ্রেফতার করা হোক। এবং আর এক্ষেত্রে পাপিয়াপা যেটা বলছেন, আপনি দেখেন জামাত ইসলামী এই তেল সংকট থেকে শুরু করে শুরু থেকে সরকার বলছে, আমি সব জায়গায় বলছে যে জামাত ইসলামী সব জায়গায় বলছে যে সরকার ভালো কাজ করলে সেখানে অবশ্যই সহযোগিতা করা হবে। সরকার চাইলেও আমরা সহযোগিতা করব, না চাইলেও আমরা আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। এবং সেটা জামাত ইসলামী দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং
এখনো যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য সরকারি দল বিরোধী দল মিলে উদ্যোগ গ্রহণ করে, বা আমরা আমাদের জায়গা থেকে সরকার সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো, জামাত ইসলাম অবশ্যই সহযোগিতা করবে। এবং আমিরে জামাত ঠিকই বলছেন, জননিরাপত্তাকে যদি আমরা জোরদার করতে না পারি, মানুষ যদি মানে নিরাপদ বোধ না করে, তাহলে ব্যবসা বাণিজ্য, দেশের অর্থনীতি, দেশের টোটাল সামগ্রিক পরিস্থিতি কিন্তু অবনতি হবে। এবং সেটা দেশের জন্য, সরকারের জন্য, বিরোধী দলের জন্য, সবার জন্য ভাবমূর্তিপূর্ণ হবে। বিশেষ করে সিকিউরিটি, আপনি এখন বিশেষ করে আমি বলবো যে সীমান্তে যে ঘটনাটা আপনি বললেন, এর আগে আলোচনা আসছিল আমাদের, এই যে আমাদের বাংলাদেশিদেরকে সীমান্ত হত্যা, যেটা এটা অবশ্যই সরকারকে এটার ব্যাপারে উদ্বেগ জানিয়ে ভারতের কাছে জবাবদিহি করা দরকার, মুখোমুখি করা দরকার, এবং এটা অবশ্যই বন্ধ করা দরকার। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বর্তমান ক্ষমতাসীন বিজেপি যেভাবে উগ্র আচরণ করছে, এবং সেখানে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, আছে মুসলমান পরিচয় পেলে তাদেরকে হত্যা করা হচ্ছে, এটার ব্যাপারে সরকারের উদ্বেগ জানানো উচিত এবং এটা বন্ধ হওয়া উচিত। এবং জাতীয় আন্তর্জাতিক অবশ্যই সরকার নিশ্চয়ই উদ্বেগ বা কোনো ধরনের জবাবদিহি চাবে নিশ্চয়ই। জি, আমি পাপিয়াবার সাথে এই বিষয়ে একটু, সেটা হচ্ছে প্রায় 80% সংসদ সদস্য হচ্ছে নতুন এই জাতীয়, এই বর্তমান সংসদের। তো সেক্ষেত্রে ভারতের যে বর্তমানে যে বিশেষ করে আমাদের সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো যেগুলো কন্টিনিউ করছে, এই নতুন সরকার বা এই নবীন সদস্যরা দিতে পারবে? বলেন, কারণ উনি বলতেছিল, তার প্রশ্নটা আপনার আমি শুনতে পাই নাই, বলেন একটু সাংবাদিক ভাই। হ্যাঁ, আমি বলছিলাম যে এই জাতীয় সংসদের সদস্যদের প্রায় 80% হচ্ছে নতুন। তো ভারতের মতো একটা পুরানো ঘাঘু, যারা বাংলাদেশের উপরে ধরেন 2011 সালে 7ই জানুয়ারি ফেলানির লাশ ঝুলিয়ে তারা কুড়িগ্রামের ফুলবাড়িতে লাশ ঝুলিয়ে রেখেছিল, এবং প্রতি বছরেই তারা মানে নিয়মিত বেসিসেই তারা সীমান্তে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই নবীন সদস্যরা কি এই ভারতকে এই কূটনীতিকভাবে কতটুকু তারা সফল হবে বলে আপনি মনে করেন এই সীমান্ত হত্যা বন্ধে? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে কি ভাই, এখানে যেটা ব্যাপার হচ্ছে যে পার্লামেন্টে ধরেন যে নিন্দা প্রস্তাব করে, আলাপ আলোচনা করে, সেটা ঠিক আছে, নতুনদের শিক্ষা টিকারও ব্যাপার আছে। তারপরে সবাই তো আর রাজনীতি করলেই 5টা মামলা খেলেই যে সংবিধান, কার্যপ্রণালী, বিধি, পররাষ্ট্রনীতি, এইসব ব্যাপারে যে জ্ঞানের গভীরতার চলে যাচ্ছে, তাও সেটা না। তবে আমার যেটা মনে হয়, যেখানে দলের দায়িত্ববোধ এবং দলকে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনকে একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে। মমতাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করছে মার্চে পর্যন্ত। একটা মুখ্যমন্ত্রী এই বয়সে এসে যদি বলে যে আমার গায়ে হাত দিছে, আমাকে মারছে, এটা বাংলাদেশের মানুষ শুধু না, বিশ্বের জন্য লজ্জার একটা ব্যাপার। এবং আমরা আগে বলতাম যে ভারতের গণতন্ত্রের চর্চা, অথচ ভারত ইন্টারফেয়ার করে বাংলাদেশের গণতন্ত্রটা কি নগ্ন রূপ ধারণ করছে। অথচ সেখানে দেখেন 92 লক্ষ ভোটার কর্তন করা হলো, এবং তারপরে যেভাবে ইভিএম এর সেটআপ দিয়ে ভোট, এবং বিভিন্ন জায়গা থেকে মুড়ি, এবং সবচেয়ে বড় কথা মুসলমানদের ঘোষণা দিয়ে আজকে রেপ, ধর্ষণ, অপহরণ, এবং মুসলমানদেরকে কাপড় খুলে করে দেখতেছিল মুসলমান কিনা। এবং আপনার মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনার কলকাতাতে ম্যাক্সিমাম জায়গায় গরু জবাই হয়, এবং ওখানে মুসলিমরা খায়, হাওড়া থেকে একবারে বাগনান বাইনান পর্যন্ত, ওদিকে খড়গপুর পর্যন্ত। তো সেই অধ্যুষিত এলাকাগুলোতে মেয়েরাকে জুতা মেরে অফিসের হিন্দু বস হচ্ছে মেয়েকে কেমন আছো এটা জুতা মেরে মাথায় শিখাচ্ছে। এগুলো দেখলে তো একবারে গা হাত পা মনে হচ্ছে ভাই জ্বলে যাচ্ছে, স্বাভাবিক মন মানসিকতা থাকছে না। তো ভারত গণতন্ত্রের শিক্ষা দিতে আসে যাদেরকে, আমাদেরকে, অথচ তাদের শিক্ষাটা কিরকম হলো পশ্চিমবঙ্গের নির্বাচনে। আর এখানে পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন, সারা জীবন এরা জ্যোতি বসু, বুদ্ধদেব গুহ, পরবর্তী পর্যায়ে মমতাকে ভোট দেয় শুধু মুসলিম 30% কি 35%, এদের নিরাপত্তার জন্য এরা কেন্দ্রীয় সরকারকে ওইভাবে দিত না। দেখেন কংগ্রেস যখন ছিল তখন একরকম ছিল, যেমন দিল্লিতে গরুর মাংস জবাই করলেই তার দণ্ডনীয় অপরাধ আদালতে। এখন পশ্চিমবঙ্গের যে ব্যাপারটা হয়ে গেল, এর আগে যখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন, আমি খুব ছোট ছিলাম, তারপর আমি পত্রিকায় পড়েছি যে গরুর মাংস জবাই করা বন্ধ হোক। ইন্দিরা গান্ধী বলছিল যে এত গরু ভারতে জবাই হয়, এগুলো কি শুধু মুসলিমরা খায়? মুসলিমের সংখ্যা কত? তো এখানে তো অন্য সম্প্রদায়ের লোকেরাও খায়। তো সেই নিয়ে তখন উনি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার মুখে পড়ছেন। ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন
এটা কোনো রাষ্ট্রের জন্য উপযুক্ত না, এবং এটা উগ্রপন্থী, এবং এই ধর্মকেন্দ্রিক রাজনীতি সারা পৃথিবী থেকে আসলে বিদায় করা উচিত। এই যতদিন সারা পৃথিবীতে ধর্মভিত্তিক রাজনীতি থাকবে ততদিনই এইরকম বিশৃঙ্খলা এবং অহেতুক দাম্ভিকতা, অনিয়ম, অগণতান্ত্রিক আচরণ কিন্তু আপা যেটি আসলে প্রশ্ন যে এই যে নতুন এখন আমাদের দেশের নতুন সরকারে ৮০% নতুন আসলে সংসদ সদস্য, আমরা আসলে সেটা বলছিলাম, তারা কিভাবে ভারতের এই যে আগ্রাসন, ভারতের যে আমাদের প্রতি মোড়লগিরি দেখানো, আপনি যে প্রসঙ্গগুলো তুলে আনছেন, এই যে মুসলমানদের উপর সেই দেশে নির্যাতন, আমাদের দেশে সীমান্তে হচ্ছে আমাদের দেশের মানুষকে মেরে ফেলা, এই বিষয়গুলো নিয়ে আসলে কতটা সোচ্চার এবং কূটনৈতিকভাবেও আসলে কতটা সামনের দিকে কঠোর থাকতে পারবে বলে আপনার কাছে মনে হয়? দেখেন, শিক্ষার তো একটা গুণ আছে, অভিজ্ঞতারও একটা, যোগ্যতার একটা ব্যাপার তো আছেই। নতুন প্রার্থীরা এখন তারা শিখে পড়ে যতটুকু নিজেদেরকে ঘোষণা যে প্রথম পার্লামেন্টে কি প্রথম 5 বছর উপস্থাপন করতে পারি, সেটা একটা ব্যাপার। আর আসলে আমরা যে রাজনৈতিক চর্চাটা ছাত্র জীবনে পেয়ে আসছি, যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনীতি করছি, ডিবেট থেকে শুরু করে এভরিথিংস এর সাথে আমরা জড়িত ছিলাম। স্বাভাবিক, কারণ আমাদের কোনো বিষয় লেখাপড়ার প্রতি একটু আগ্রহ বেশি ছিল। এখনো ধরেন 5-7টা পত্রিকার সম্পাদকীয় অন্তত পড়তে হয়, এটা নিজস্ব ইন্টারেস্টেই। সে না হলে সপ্তাহে একদিন হলে সব পত্রিকা মিলে পড়ি। এখন লেখাপড়া করে অনেকে হয় কি, মাথায় অনেক বুদ্ধি আছে, আবার এক্সপ্রেশন সাবমিশনটা হয়তো ভালো হলো না, এই আর কি। এখন কি করবেন, নতুন সবাই এখন ঘষে মেজে যতটুকু চালানো যায় চালাবে, যার যার দল তাদের। এই বিষয়টা আসলে দলীয়ভাবে না দেখে মানে সামগ্রিকভাবে বাংলাদেশের ইন্টারেস্ট হিসেবে সবার দেখা উচিত। অবশ্যই। এবং আপনি একটা জিনিস দেখেন যে ঢাকা শহরে বা বাংলাদেশে 2 থেকে 6,000 নিবন্ধিত এবং অনিবন্ধিত বাইং হাউস আছে, এবং অনেকগুলোরই আপনার সিও পর্যায়ে আমরা কিন্তু ভারতীয় এবং শ্রীলঙ্কানদের নিচ্ছি, বাংলাদেশিদের আমরা ইগনোর করছি। একটা পর্যায়ে গিয়ে আমরা তাদের দিচ্ছি না, যার ফলে তাদের যে স্যালারি স্ট্রাকচার, তারা আপনার বাংলাদেশের একটা বড় অংশ তারা কিন্তু নিয়ে যায়। তো এই বিষয়গুলো আমার মনে হয় খেয়াল করতে হবে, আমাদের জাতীয়তাবোধটা আরো জাগ্রত করতে হবে, আমাদেরকে দেশের স্বার্থের সবার আগে দেশের স্বার্থটা দেখতে হবে। অবশ্যই। মাহফুজুল হক, আপনার কি কিছু বলবার আছে, নাহলে আমরা হয়তো বিরতিতে যাব? যে আমি মনে করি আসলে নতুন পুরাতন এখানে অবশ্যই বিষয় থাকে, কিন্তু এটা মেজর হয় না। কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র এমপি মন্ত্রীরাই নির্ধারণ করেন, এখানে পলিসি নির্ধারণ করার জন্য এখানে অ্যাডভাইজার আছে, এক্সপার্ট লোক আছে, এখানে সচিবরা আছে। মানে সামগ্রিকভাবে একটা দেশের পলিসি অনেক জায়গা থেকে এখানে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। সিটিজেন বা অন্যান্য যারা এখানে পাপিয়া পাস যেটা বললেন, ওনারা দলের সদস্য আছেন, বা বিভিন্ন জায়গা থেকে এক্সপার্ট অপিনিয়ন নিয়েও এটা করা যায়। এখানে মূল বিষয়টা হচ্ছে সরকারের সেই নীতি এবং সেই পলিসি আছে কিনা এবং সেটা কিভাবে হ্যান্ডেল করছে, সেইটা হচ্ছে বড় বিষয়। আমি মনে করি সরকার এখন আমরা দেখলাম যে চীনের সাথে যোগাযোগ হচ্ছে বা পাকিস্তানের সাথে যোগাযোগ হচ্ছে। এখন যদি আমার বন্ধু রাষ্ট্র যদি আমার উপর কর্তৃত্ব দেখাইতে চায় বা আমাকে বড় দাদাগিরি বা বড় ভাই হিসেবে সুলভ আচরণ করতে চায়, বা এখানকে শুধুমাত্র সাইজ দিয়ে অনেকে, যে আমরা পশ্চিমবঙ্গের নেতাদের কথাবার্তা শুনি, তারা আমাদেরকে হুমকি দেয় যে কলকাতা বা একটা পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের আয়তন, এখানে আসলে আধুনিক বিশ্বে এসে এই একটা রাষ্ট্রের আয়তন কত, সাইজ কত, এটা দিয়ে দেশের শক্তিমত্তা প্রমাণিত হয় না। আপনি ইরান আজকে কিন্তু আমেরিকা বা ইসরায়েলের মতো এরকম শক্তিধর মানে রাষ্ট্রকে কিন্তু ঠেকিয়ে দিয়েছে, সেখানে তারা বাধ্য হচ্ছে এখন সমঝোতা করতে। কিন্তু এক্ষেত্রে আমাদের যে ফরেন পলিসি বলেন বা ফরেন মিনিস্ট্রিতে যারা কাজ করেন, তাদের কিন্তু আপনার নেগোসিয়েশন স্কিলের কিন্তু যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়। সেই জায়গায় আসলে এই আলোচনা এবং একই সাথে সমঝোতা বা নিজের দাবিটা আদায় করার ক্ষেত্রে আমরা বরাবরই আমরা যেটা আমরা মানে আনঅফিশিয়াল বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছি, তাদের কাছে মেসেজ থাকে যে পার্টিকুলার কোনো ইস্যুতে এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, তো তারা চুপ থাকেন, যার ফলে প্রতিপক্ষ বা ভারতীয়রা তারা তখন আধিপত্য বিস্তার করে, তারা তাদের সুবিধাগুলো নিয়ে নেয়। কিন্তু নেগোসিয়েশন স্কিলটা আমাদের সেইভাবে নাই এবং এটা